ট্রাম্পের শেষ মুহূর্তের শর্তে ইরান চুক্তি নিয়ে চরম জটিলতা, পারমাণবিক ইস্যুতে আরও কঠোর ওয়াশিংটন, কাটছে না কূটনৈতিক অচলাবস্থা। কানাডার অর্থনীতিতে আকস্মিক মন্দা, শুল্ক অনিশ্চয়তায় বাড়ছে উদ্বেগ, যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি এর প্রধান কারণ। মিয়ানমারের খনিজ গুদামে বিস্ফোরণ, অন্তত ৫৫ জনের মৃত্যু, আহতদের অবস্থা গুরুতর, নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। এবং পিএসজির জয় উদযাপন ঘিরে অশান্ত ফ্রান্স, সংঘর্ষে আহত ২ শতাধিক, দেশজুড়ে রাতভর বিশৃঙ্খলায় আটক ৭৮০। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি জেরিন আপু। ইরান যুদ্ধবন্ধের চুক্তি নিয়ে জটিলতা যেন থামছেই না। শেষ মুহূর্তে খসড়া চুক্তিতে বেশ কিছু পরিবর্তন এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন চাইছে পারমাণবিক ইস্যুতে আরও কঠোর শর্ত, তবে তেহরানের দাবি তাদের অধিকার নিশ্চিত না হলে কোনো চুক্তি হবে না। ফলে অচলাবস্থার অবসান না হয় সমঝোতা প্রক্রিয়া সমাধান সহজেই হচ্ছে না। বিস্তারিত আজহার স্বপ্নিলের রিপোর্টে। যুদ্ধ অবসানের লক্ষ্যে তৈরি খসড়া চুক্তিটি প্রায় চূড়ান্ত বলেই ধরে নেওয়া হয়েছিল, কিন্তু হোয়াইট হাউসের দীর্ঘ বৈঠকের পর দৃশ্যপট বদলে যায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তির কয়েকটি শর্ত পরিবর্তনের নির্দেশ দেন। নতুন এই প্রস্তাব পুনর্বিবেচনার জন্য আবারও তেহরানের কাছে পাঠানো হয়েছে। নতুন শর্তে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে আরও কঠোর ভাষা ব্যবহারের উপর জোর দিয়েছে ওয়াশিংটন। ট্রাম্পের দাবি, পুরো চুক্তির বেশিরভাগ অংশ জুড়েই রয়েছে পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়। তবে ইরান এই শর্তগুলো নিয়ে দ্বিমত পোষণ করেছে, পাশাপাশি দিয়েছে পাল্টা দাবি। দেশটির রাষ্ট্রীয় টিভির খবর, চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কাছে আটকে থাকা $১,২০০ কোটি ফেরত চায় তেহরান। একই সঙ্গে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার পক্ষে অনড় অবস্থানে তারা। তবে মার্কিন প্রশাসন অর্থের লেনদেনের এই দাবিকে সরাসরি নাকচ করেছে। এদিকে যুদ্ধ ও অর্থনৈতিক অবরোধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম বেড়েই চলেছে। মার্কিন বাজারে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্র তাদের জরুরি তহবিল থেকে বিপুল পরিমাণ তেল ছাড় করলেও বাজার এখনও স্বাভাবিক হয়নি। সব মিলিয়ে দুই পক্ষের তীব্র দর কষাকষিতে চুক্তি প্রক্রিয়া এখনও অনিশ্চিত। সামরিক সংঘাত এড়াতে মিত্র দেশগুলো আলোচনার তাগিদ দিলেও শেষ পর্যন্ত স্থায়ী কোনো সমঝোতা আসবে কিনা তা নিয়েই এখন বড় প্রশ্ন। আজহার স্বপ্নিল, আরটিভি। ইরানের গোরুক শহর ও কেশম দ্বীপের সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের একটি MQ-1 ড্রোন ভূপাতিত করার জবাবে এই পাল্টা আঘাত আনা হয়েছে। হামলায় ইরানের রাডার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র এবং 2টি ড্রোন ধ্বংস করার দাবি করেছে মার্কিন বাহিনী। এগুলো আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য স্পষ্ট হুমকি ছিল বলে জানায় সেন্টকম। অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, শত্রুভাবাপন্ন আচরণের কারণে মার্কিন ড্রোনটি তাদের আকাশ সীমা প্রবেশ করা মাত্রই ক্ষেপণাস্ত্র দিয়ে সেটি ভূপাতিত করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তিতে চীনের অগ্রগতি ঠেকাতে রপ্তানি নিয়ন্ত্রণ আরও কঠোর করেছে যুক্তরাষ্ট্র। নতুন নির্দেশনায় ওয়াশিংটন স্পষ্ট করেছে, চীনের মূল ভূখণ্ডের বাইরে অবস্থান করলেও কোনো চীনা প্রতিষ্ঠানের সহযোগী কোম্পানির কাছে উন্নত মানের AI চিপ রপ্তানির ক্ষেত্রে একই বিধিনিষেধ প্রযোজ্য হবে। মার্কিন বাণিজ্য বিভাগ জানায়, উন্নত সেমিকন্ডাক্টর ও AI চিপ রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান লাইসেন্সিং নীতিমালা শুধু চীনে অবস্থিত প্রতিষ্ঠানের জন্য নয়, বরং যেসব কোম্পানির প্রধান কার্যালয় বা মূল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান চীনে আছে তাদের বিদেশি শাখাগুলোর ক্ষেত্রেও কার্যকর থাকবে। মার্কিন কর্মকর্তারা বলছেন, রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থার ফাঁকফোকর ব্যবহার করে চীনা প্রতিষ্ঠানগুলো যেন তৃতীয় দেশের মাধ্যমে উন্নত AI চিপ সংগ্রহ করতে না পারে, সে লক্ষ্যে এই নির্দেশনা জারি হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে উন্নত চিপ ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতা তীব্র হয়েছে। ওয়াশিংটনের দাবি, চীনের অত্যাধুনিক চিপ সামরিক ও কৌশলগত সক্ষমতা বৃদ্ধিতে ব্যবহৃত হতে পারে। অন্যদিকে এই বিধিনিষেধকে প্রযুক্তিগত উন্নয়ন বাধাগ্রস্তের চেষ্টা হিসেবে আখ্যা দিয়েছে বেইজিং। নতুন এই নির্দেশনার ফলে চীনা মালিকানাধীন বহু আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য উন্নত AI চিপ সংগ্রহ আরও কঠিন হয়ে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
একই সঙ্গে বৈশ্বিক সেমিকন্ডাক্টর সরবরাহ শৃঙ্খল ও প্রযুক্তি খাতেও এর প্রভাব পড়ার শঙ্কা রয়েছে। যুক্তরাজ্যে আকাশ ছোঁয়া দামের কারণে সিলিয়াকের রোগীদের জন্য জীবন রক্ষাকারী গ্লুটেন ফ্রি খাবার কেনা অসম্ভব হয়ে পড়েছে। দেশটিতে সাধারণ একটি পাউরুটি 1 পাউন্ডের কমে পাওয়া গেলেও মাত্র 440 গ্রামের এক প্যাকেট গ্লুটেন মুক্ত পাউরুটির দাম ঠেকেছে প্রায় 4 পাউন্ড বা 650 টাকায়। চিকিৎসকদের মতে সিলিয়াক একটি জন্মগত সমস্যা, যেখানে রোগীর পরিপাকতন্ত্র গম বা বার্লিতে থাকা গ্লুটেন নামক প্রোটিনের প্রতি অতি সংবেদনশীল হয়। ফলে সুস্থ থাকতে এই বিশেষ খাবার খাওয়া তাদের জন্য বাধ্যতামূলক। দাতব্য সংস্থা সিলিয়াক ইউকের তথ্য মতে সাধারণ খাবারের চেয়ে এই খাদ্যাভ্যাস অন্তত 35% বেশি ব্যয়বহুল। আলাদা কারখানা ও কঠোর মান নিয়ন্ত্রণের কারণে এর উৎপাদন খরচ এমনিতেই বেশি। তার উপর ইরান যুদ্ধের জেরে বৈশ্বিক খাদ্য মূল্যস্ফীতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আর এই বাড়তি খরচের জেরে প্রতি 10 জন রোগীর মধ্যে 3 জন বাধ্য হয়ে জেনে শুনে গ্লুটেনযুক্ত খাবার খাচ্ছেন, যা তাদের দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। টানা 2 প্রান্তিকে জিডিপি সংকুচিত হয় প্রযুক্তিগত মন্দায় পড়েছে কানাডার অর্থনীতি। দেশটির বাজেট ঘাটতিও প্রত্যাশার চেয়ে অনেক বেড়ে এখন $55 বিলিয়ন ছাড়িয়েছে। সরকারি তথ্যে দেখা যায় 2026 সালের প্রথম প্রান্তিকে অর্থনীতি 0.1% সংকুচিত হয়েছে, যার প্রধান কারণ যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি এবং চলমান বাণিজ্যিক অনিশ্চয়তা। এর ফলে দেশটিতে ব্যবসায়িক বিনিয়োগ কমেছে এবং কর্মসংস্থানের গতি স্লথ হয়েছে। তবে ব্যাংক অফ কানাডা জানিয়েছে বৈশ্বিক ঝুঁকি বাড়লেও দেশের সামগ্রিক আর্থিক ব্যবস্থা এখনও স্থিতিশীল রয়েছে। দক্ষিণ লেবাননে স্থল অভিযান আরও জোরদার করেছে ইসরায়েল। কৌশলগত ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ বিউফোর্ট দুর্গ দখলের ঘোষণা দিয়েছে তেল আবিব। এদিকে নতুন করে এলাকা খালি করার নির্দেশ জারি করায় উদ্বেগ বেড়েছে। ইউরোপীয় দেশগুলো উত্তেজনা কমানোর আহ্বান জানালেও অভিযান চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী। এতে আন্তর্জাতিক মহলে বইছে নিন্দার ঝড়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আজ জরুরি বৈঠকের ডাক দিয়েছে ফ্রান্স। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। দক্ষিণ লেবাননের পাহাড় চূড়ায় অবস্থিত ঐতিহাসিক বিউটিফোর্ট দুর্গ এখন ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে। প্রায় 900 বছর আগে ক্রুসেডারদের নির্মিত এই দুর্গ দীর্ঘদিন ধরেই অঞ্চলটির অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থান হিসেবে বিবেচিত হয়ে আসছে। দুর্গটি দখলের পর একে সামরিক অভিযানের অন্যতম নির্ণায়ক হিসেবে বর্ণনা করেছেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেন, হিজবুল্লাহর নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করাই ইসরায়েলের লক্ষ্য। যেসব এলাকা আগে হিজবুল্লাহর নিয়ন্ত্রণে ছিল সেখানে আমাদের অবস্থান আরও গভীর ও বিস্তৃত করাই আমার নির্দেশ। বিউফোর্ট দুর্গের দখল অভিযানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা যে নীতি অনুসরণ করছি এর একটি বড় পরিবর্তনের প্রতীক এটি। ভয়ের বাধা ভেঙে ফেলেছি আমরা। ইসরায়েলি সেনাবাহিনী বলছে উল্লেখযোগ্য সংখ্যক স্থলসেনা অভিযানে অংশ নিয়েছে এবং লিতানি নদীর দক্ষিণের বাইরে আরও নতুন এলাকায় অভিযান সম্প্রসারণ হচ্ছে। একই সঙ্গে জাহরানি নদীর দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের দ্রুত এলাকা থেকে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে লেবাননের বৃহত্তর জনগোষ্ঠীর বিরুদ্ধে ইসরায়েলের তরফে সমষ্টিগত হামলার অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। বলেন, বেসামরিক জনগণকে লক্ষ্য করে পরিচালিত এই অভিযান লেবাননের মানবিক সংকটকে আরও গভীর করছে। সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলের নজিরবিহীন সামরিক অভিযান ও উত্তেজনা বৃদ্ধির কারণে লেবানন যে সংকটের মুখে পড়েছে তা থেকে উত্তরণে দ্রুত এবং স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে রাজনৈতিক ও কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জানাচ্ছি। ইসরায়েলের এই আগ্রাসনে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপের বেশ কয়েকটি দেশ। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সামরিক উত্তেজনা বৃদ্ধি বেসামরিক হতাহতের সংখ্যা বাড়াচ্ছে এবং কূটনৈতিক সমাধানের পথ সংকুচিত করছে। উদ্বেগ প্রকাশ করেছে ফ্রান্স ও জার্মানিও। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন অবিলম্বে লেবাননে হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানিয়ে বিষয়টি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠকের আহ্বান করেছেন। এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানাচ্ছে, দক্ষিণাঞ্চলের টাইর শহরের একটি হাসপাতালের কাছে বিমান হামলায় অন্তত 13 হাসপাতাল কর্মী আহত হয়েছেন। অন্যদিকে সীমান্তবর্তী এলাকায় হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলার জবাবে অভিযান জোরদারের কথা বলছে ইসরায়েল। পারস্পরিক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে কার্যত ভেঙে পড়েছে দুই পক্ষের সাময়িক যুদ্ধবিরতি। তবে সংকট নিরসনে চলতি সপ্তাহে ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের মধ্যে নতুন দফায় আলোচনা হওয়ার কথা রয়েছে।
ইমতিয়াজ আহমেদ, RTV। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের কাগজ কারখানায় রাসায়নিক ট্যাঙ্ক বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 11 জনে দাঁড়িয়েছে। নিখোঁজ 9 শ্রমিকের মরদেহ উদ্ধারের পর কাউন্টি প্রশাসন নিহতের এই নতুন সংখ্যা নিশ্চিত করেছে। গত মঙ্গলবার লংভিউ এলাকায় নিপ্পন ডায়নাওয়েভ কারখানায় ক্ষতিকারক রাসায়নিক ভর্তি একটি বিশাল ট্যাঙ্ক বিস্ফোরিত হলে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় শিফট পরিবর্তনের সময় ব্রেক রুমে অবস্থানকালে কর্মীরা এই বিস্ফোরণের শিকার হন। কারখানাটিতে এর আগেও একাধিকবার নিরাপত্তা লঙ্ঘনের রেকর্ড রয়েছে বলে জানা গেছে। মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে অন্তত 55 জন, আহত হয়েছেন আরও বহু মানুষ। আহতদের অবস্থা গুরুতর। স্থানীয় সময় দুপুরের দিকে দেশটির উত্তরাঞ্চলীয় শান রাজ্যের চীনা সীমান্তলগ্ন কাওংটাট গ্রামে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। প্রাথমিক ধারণায় সশস্ত্র গোষ্ঠী তাং ন্যাশনাল লিবারেশন আর্মি TNLA জানায় দুর্ঘটনাবশত খনি শিল্পে ব্যবহারের জন্য সংরক্ষিত বিস্ফোরক বিস্ফোরিত হয়ে হতাহতের এ ঘটনা ঘটে। স্থানীয় সংবাদ মাধ্যম বলছে নিহতদের মধ্যে অন্তত 25 জন নারী ও 30 জন পুরুষ আছেন। এক বিবৃতিতে পালাউং স্টেট লিবারেশন আর্মি ও TNLA নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি ত্রাণ, চিকিৎসা সেবা এবং পুনর্বাসন সহায়তা দেওয়ার আশ্বাসও দেওয়া হয়। মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে বর্তমানে TNLA-র যুদ্ধবিরতি চলছে। বিস্ফোরণ কবলিত গ্রামটি TNLA-র নিয়ন্ত্রণে রয়েছে। বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য জানতে তদন্ত অব্যাহত রয়েছে। আহতদের সংখ্যা বেশি হয়, নিহতদের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। পাকিস্তান থেকে নিজ দেশে ফেরার পথে আফগানিস্তানের সড়ক দুর্ঘটনায় 22 শরণার্থী নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত 36 জন। লাগমান প্রদেশের কাবুল নানগারহার মহাসড়কে গত শনিবার যাত্রীবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 10 শিশু ও 5 জন নারী রয়েছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে চালক ঘুমিয়ে পড়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। জরাজীর্ণ সড়ক ও ট্রাফিক আইন অমান্য করায় আফগানিস্তানে প্রায় এমন প্রাণহানির ঘটনা ঘটে আসছে। দ্বিতীয় দফায় গড়াচ্ছে কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচন। রোববারের ভোটে কোনো প্রার্থী প্রয়োজনীয় 50% ভোট না পাওয়ায় আগামী 21 জুন অনুষ্ঠিত হবে চূড়ান্ত লড়াই। প্রথম দফার ভোটে এগিয়ে ডানপন্থী আবেলার্দো দে লা এসপ্রিয়েলা, যিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক হিসেবেও পরিচিত। তিনি পেয়েছেন 43.7% ভোট। অন্যদিকে বামপন্থী সিনেটর ইভান সেপেদা পেয়েছেন 41% ভোট, যিনি বর্তমান প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর ঘনিষ্ঠ মিত্র। নির্বাচনী প্রচারণা জুড়ে দেশটিতে সহিংসতা ছিল বড় উদ্বেগের বিষয়। গেল কয়েক দশক ধরে চলমান অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাত ও নিরাপত্তা সংকটই নির্বাচনের অন্যতম প্রধান ইস্যু হয়ে উঠেছে। পবিত্র হজ মৌসুম শেষ হতেই নতুন বছরের ওমরা ভিসার আবেদন ও ইস্যু কার্যক্রম শুরু করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে গত রোববার থেকেই বিশ্বজুড়ে ওমরা যাত্রীদের ভিসা দেওয়া ও সৌদি আরবে প্রবেশের অনুমতি শুরু হয়েছে। ওমরা পালনকারীরা এখন নুসুক অ্যাপের মাধ্যমে সহজেই পারমিট ও হোটেল বুকিং সুবিধা পাবেন। নতুন মৌসুমে আগামী বছরের 23 মার্চ পর্যন্ত ওমরা যাত্রীরা সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। মূলত ভিশন 2030 এর অংশ হিসেবেই ওমরা সেবাকে আধুনিক ও ডিজিটালাইজড করা হচ্ছে। ভারতের শেয়ার বাজার থেকে চলতি মে মাসে প্রায় 33,000 কোটি রুপি তুলে নিয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা। এর ফলে 2026 সালে বিদেশি বিনিয়োগকারীদের মোট পুঁজি প্রত্যাহারের পরিমাণ দাঁড়িয়েছে 2,25,000 কোটি রুপিতে, যা গত 2025 সালের পুরো সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি। ভারতের NSDL এর তথ্য অনুযায়ী ফেব্রুয়ারিতে বাদ দিলে চলতি বছরের সব মাসেই ভারতীয় শেয়ার বাজারে বিক্রির এই প্রবণতা অব্যাহত ছিল। বাজার বিশ্লেষকরা বলছেন ভারতের দুর্বল কর্পোরেট মুনাফা ও রুপির অবমূল্যায়নের কারণে বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্র, জাপান বা তাইওয়ানের মতো শক্তিশালী বাজারের দিকে ঝুঁকছেন। পশ্চিমবঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার হামলার শিকার হলেন তৃণমূলের বর্ষিয়ান নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রোববার হুগলির চণ্ডীতলায় নিজ নির্বাচনী এলাকায় তার উপর এই হামলা চালানো হয়। ভোট পরবর্তী সহিংসতা নিয়ে থানায় অভিযোগ করতে যাওয়ার সময় হঠাৎ পেছন থেকে তার মাথায় পাথর ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন এই প্রবীণ নেতা এবং চারপাশ থেকে চোর বলে স্লোগান দেওয়া হয়।
পরে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করেন। এই ঘটনাকে হত্যা চেষ্টা আখ্যা দিয়ে সরাসরি বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যদিও বিজেপির পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের মুকুট পরে আনন্দে ভাসছে প্যারিস। ইউরোপের সেরা ট্রফি নিয়ে দেশে ফিরেই হাজার হাজার সমর্থকের ভালোবাসায় সিক্ত হয়েছে পিএসজি। আইফেল টাওয়ারের পাদদেশ থেকে পার্ক ডে প্রিন্সেস ফুটবলারদের এক নজর দেখতেই সকাল থেকে জড়ো হয় ভক্তরা। পুরো শহর যেন পরিণত হয় উৎসবের নগরীতে। তবে আনন্দের মধ্যেই আসে হতাশার খবর। রাতভর প্যারিসের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে সহিংসতা। বিস্তারিত জানাচ্ছেন কাজী মাহিম হাসান। শনিবার রাতে বুদাপেস্টে আর্সেনালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ইউরোপ সেরা হয় পিএসজি। ঐতিহাসিক সেই জয় নিয়ে দলটি নিজ শহরে ফিরতেই প্যারিস পায় বাড়তি রঙের ছোঁয়া। আইফেল টাওয়ারের সামনে মাঠ চত্বরে লুইস এনরিকের দল ট্রফি নিয়ে হাজির হয়ে সমর্থকদের সাথে আনন্দে মেতে ওঠে। এ সময় পুরো শহর লাল নীল পতাকা, ফ্লেয়ার আর প্যারিস প্যারিস স্লোগানে মুখরিত হয়ে ওঠে। পরে পার্ক ডে প্রিন্সেসে যায় দল। নিজেদের মাঠে তখন উৎসব যেন আরও রঙিন। আলো, সঙ্গীত আর উচ্ছ্বাসে ভরে ওঠে পুরো স্টেডিয়াম। অধিনায়ক মার্কিনিয়স সমর্থকদের সামনে উঁচিয়ে ধরেন বহুল কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। সেই মুহূর্তে গর্জে ওঠে পুরো স্টেডিয়াম। দলের এই ঐতিহাসিক অর্জনে খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যানুয়েল ম্যাক্রো। তবে সেই আনন্দঘন মুহূর্তও পুরোপুরি উপভোগ করতে পারেনি প্যারিস। শিরোপা উদযাপন ঘিরে রাজধানী সহ ফ্রান্সের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে সহিংসতা ও বিশৃঙ্খলা। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন এই ঘটনায় দেশজুড়ে 780 জনকে আটক করা হয়েছে। আহত হয়েছে 57 জন পুলিশ সদস্য ও 2 শতাধিক সাধারণ মানুষ। নিহত হয়েছে অন্তত একজন। প্রেসিডেন্ট ম্যাক্রো এই সহিংসতাকে অকথ্য বলে আখ্যা দিয়েছেন। যদিও প্যারিসের মেয়র ইমানুয়েল গ্যাগুয়ার্স বলেছেন, বড় উদযাপনের সময় এমন ঘটনা নতুন নয়। তবুও সব বিতর্কের মাঝেও সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়েছে পিএসজি। যদিও সহিংসতার এই কালো ছায়া কিছুটা হলেও ম্লান করে দিয়েছে এই উৎসবের আলো। কাজী মাহিম হাসান, আরটিভি। আর এরই সাথেই শেষ করছি সারাদিনের বিশ্ব। আরটিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।